জনপ্রশাসন মন্ত্রণালয় যে লাউ সে কদু পর্ব 2। আমার সচিব আছেন দুইজন, যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। অফিসার্স ক্লাব কেন্দ্রিক সিন্ডিকেট বিএনপি নামধারী ধান্দাবাজ এই গ্রুপটির নেতা হলেন এবিএম আব্দুস সাত্তার, যিনি ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী গ্রুপ পালিয়ে যাওয়ার সুযোগে সাধারণ সম্পাদকের এই চেয়ারে বসে পড়েন তিনি। নির্বাচন ছাড়াই এখন পর্যন্ত পদে বহাল আছেন। বাড়ি বগুড়ায়, বিএনপির গুলশান অফিসের লোক এই শক্তির বলে। আর এই চেয়ারকে ব্যবহার করে ইতিমধ্যে অন্তত 1000 কোটি টাকা কামিয়েছেন এবং এসব অর্থ বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে কারো কারো মতে টাকার এই অঙ্ক আরো অনেক বেশি হবে। শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজের অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময় তিনি বিএনপির স্বার্থ রক্ষার স্লোগান দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে নিজের ব্যক্তিগত এজেন্ডায় বাস্তবায়ন করেছেন। আব্দুস সাত্তারের একান্ত সহযোগী হিসেবে আরো কয়েকজন আছেন যারা একই কাজ করছেন। তবে এই ক্ষমতাবানদের সান্নিধ্য পাওয়ার আশায় বিএনপিপন্থী অনেক সৎ এবং নিরীহ কর্মকর্তাও অফিসার্স ক্লাবে আসেন, যাদের নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এরা জানেনও আব্দুস সাত্তার এবং তার অপকর্মের সহযোগীরা কি করছেন, কিন্তু মুখ ফুটে বলতে গেলে বিপদ আছে তাই চুপ মেরে থাকেন। অভিযোগ রয়েছে, আব্দুস সাত্তার আওয়ামী আমলে বিএনপির গুলশান অফিসে বসে গোপনে আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে খবর সরবরাহ করতেন। এমনকি 5 আগস্ট 2024-এর পরও এ পর্যন্ত তিনি যেসব করেছেন এর প্রত্যেকটির নেপথ্যে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। কোনো কোনো ক্ষেত্রে বিএনপি বিরোধী কর্মকাণ্ডের ও ভয়াবহ তথ্য পাওয়া গেছে। বিএনপিপন্থী বঞ্চিত কর্মকর্তাদের দ্বারা 14 আগস্ট 2024 এ কারণে সচিবালয়ে ধাওয়াও খেয়েছেন। আওয়ামী লীগ আমলে দীর্ঘ 16 বছরে একটিও পদোন্নতি পাননি এমন অনেক কর্মকর্তা রয়েছেন প্রশাসনে। 13 আগস্ট 2024 এরা উপসচিব পদে পদোন্নতি পান। 14 আগস্ট 2024 সচিবালয়ের লাইব্রেরি কক্ষে জমায়েত হওয়া বঞ্চিত এসব কর্মকর্তার উদ্দেশ্যে আব্দুস সাত্তার এবং তার সহযোগীরা এই মর্মে বক্তব্য দেন যে, তোমরা একটি পদোন্নতি পেয়েছ, এখনই আর পদোন্নতি নেওয়াটা উচিত হবে না। 3 মাস পরে যুগ্ম সচিব এবং 6 মাস পরে অতিরিক্ত সচিব হও। এমন বক্তব্যের পরপরই আব্দুর রহমান তরফদার, কানিজ মাওলা সহ বঞ্চিত কর্মকর্তারা মহা ক্ষেপে যান। বঞ্চিতরা এত উত্তেজিত এবং চড়াও হন যে ধান্দাবাজ গ্রুপটিকে সেখান থেকে দৌড়ে পালাতে হয়। অনুসন্ধানে জানা যায়, ওই সময় আওয়ামী সচিবদের কাছ থেকে 200 কোটি টাকা চাঁদা তোলা হয়। আব্দুস সাত্তাররা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র নেতারাও এর অংশ পেয়েছেন। টাকাগুলো তোলা হয় আওয়ামী ফ্যাসিস্ট সচিবদের বহাল রাখার শর্তে। এতে আব্দুস সাত্তারদের দুটো উদ্দেশ্য বাস্তবায়িত হয়। প্রথমত তাৎক্ষণিক চাঁদা এবং দ্বিতীয়ত হলো তদবির বাণিজ্য। বঞ্চিত কর্মকর্তারা সচিব হলে আব্দুস সাত্তারদের তদবির বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাই তারা চাননি বঞ্চিতরা সচিব হোক। অন্যদিকে জামায়াতেরও এজেন্ডা অনেকটা এরকমের। বঞ্চিতদের অধিকাংশই বিএনপি পন্থী কর্মকর্তা। এরা সচিব হওয়া মানে জামায়াতের ক্ষতি। অফিসার্স ক্লাবে বসে আব্দুস সাত্তার এবং তার সহযোগীরা কি করছেন এটা এখন আর গোপন নেই। ওপেন সিক্রেটও নয়, বলা যায় ওপেন। এদের কর্মকাণ্ডে বিএনপির উপকারের পরিবর্তে ক্ষতি হচ্ছে বেশি, বলছেন সরকারি কর্মকর্তাদের অনেকেই। জনপ্রশাসন এখন যেভাবে চলছে, প্রধান উপদেষ্টা যাকে জনপ্রশাসন সচিব করতে চেয়েছিলেন তিনিও যে বিএনপির তা নয়। 85 ব্যাচের এই কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের আমলে সিনিয়র সচিব পদে থেকে বিএনপির জন্য কিছু করেছেন এমন নজির নেই। তারপরও শেখ রশিদরা তাকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগে বাধা দিয়েছেন ভিন্ন কারণে। তবে এতে এবিএম আব্দুস সাত্তারদেরও ইন্ধন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছেন। আব্দুস সাত্তারের ঘনিষ্ঠ বন্ধু এবং একই ব্যাচের মোহাম্মদ এহসানুল হক, ডক্টর শেখ রশিদেরও ঘনিষ্ঠ বন্ধু এই জনপ্রশাসন সচিব। এছাড়া আলী ইমাম মজুমদারের একান্ত অনুগত। এই 4 জনেরই পরস্পরের একান্ত ঘনিষ্ঠতা রয়েছে। আর এই সমীকরণেই এহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। নির্ভরযোগ্য সূত্র মতে এবিএম আব্দুস সাত্তার গ্রুপের ব্যক্তিগত ধান্দা এখন বেশ জোরে সোরে চলছে। যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা ফরিদের মাধ্যমে সিনিয়র সচিব এহসানুল হক এগুলো বাস্তবায়ন করছেন। প্রশাসনের পদোন্নতির পরিবর্তে এহসানুল হক বর্তমানে স্বাস্থ্যসহ অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দিচ্ছে। এগুলোর নির্দেশনা আসছে অফিসার্স ক্লাব থেকে। আব্দুস সাত্তারদের ধান্দাবাজির নতুন লাইনগুলো খুলে গেছে। তারা এখন এই কাজ
নিয়েই বেশি ব্যস্ত আছেন। এছাড়া বদলি পদায়ন সহ অন্যান্য ধান্দাবাজি তো আছেই। প্রত্যেকটি মন্ত্রণালয়ের সচিবকে আব্দুস সাত্তারের কথা শুনতে হচ্ছে। মাঝে আওয়ামী সচিবরা কথা শুনছিলেন না, তাই ৩৮ সচিবের তালিকা তৈরি করে তাদের অপসারণে সোচ্চার হয়েছিলেন। এক পর্যায়ে ডক্টর শেখ আব্দুর রশিদের মধ্যস্থতা সমঝোতা হয়, যার ফলে আন্দোলন থেমে যায়। উপদেষ্টারা কথা শুনছিলেন না, তাই ৮ উপদেষ্টার দুর্নীতি ফাঁসের হুঙ্কার দেন। এরপরে উপদেষ্টাদের সঙ্গেও সমস্যা মিটে যায়।